দর্শক, ইসমাইল মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কদিন ধরেই আমরা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনা নিয়ে আলোচনা করছি। আজকেও তার ব্যতিক্রম নয়। এই যে বিভৎসতা একের পর এক দেখছি আমরা, শেষ কোথায় রাজনৈতিক যে সংস্কৃতি আমাদের, সেটার জন্য কতটুকু দায়ী, সব নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আছেন জনাব আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট, রাজনৈতিক বিশ্লেষক তিনি, এবং আছেন জনাব আলাউদ্দিন মাহমুদ, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জনাব আজিজ, আপনার কাছে আসতে চাই। এই ঘটনাকে নানানভাবে উপস্থাপন করা হচ্ছে। এর প্রথমত যখন প্রচারটা ছিল এরকম যে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হত্যা করেছে একদল সন্ত্রাসী এবং তাদের একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। পরে আবার দেখা যাচ্ছে এই নিহত ব্যক্তি জনাব সোহাগ, তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও ছিলেন এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, যদিও তাদের এখন বহিষ্কার করা হয়েছে। এই ঘটনাটিকে আপনি কি একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, নাকি নিছক একটা হত্যাকাণ্ড হিসেবে দেখেন? দেখেন, এটা আসলে যেটা বলা হয়েছে, র্যাবের তদন্ত বেরিয়ে আসছে যে এটা হচ্ছে আপনার ব্যবসার তাদের দ্বন্দ্ব ছিল, ব্যবসার দ্বন্দ্ব। তো এখানে যে প্রশ্নটা দাঁড়িয়েছে, ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে এবং তার মেয়ের ভিডিও আমার কাছে আছে। মেয়েরা যে অভিযোগ করেছে সেখানে তার মা যেটা স্বাক্ষর করেছে তার সাথে যে আসামিগুলো করা হয়েছে তার সাথে মিল নাই। অর্থাৎ প্রতিপক্ষে তারা বলতে চেয়েছে যারা খুন করেছে তাদেরকে এখনো ধরাছোঁয়ার বাইরে এবং তারা এই মামলার মধ্যে তাদের নাম নাই। সুতরাং এটা তো এখানে তেও বলেছে যে দুইজন বাইরের লোক, অপরিচিত লোক সেখানে থানায় এসে কথা বলেছে, কিন্তু আমাদের সেই অভিযোগটা গ্রহণ করা হয় নাই। তার মার স্বাক্ষর নিয়েছে, তো তার কাছে সেটা ফটোকপি আছে, কপি আছে। তো সুতরাং এইটা ধরেন যুব দলের কর্মী মারা গেছে, হত্যা যারা করেছে এটার বিভৎস কাহিনী, এরকম মধ্যযুগীয় হত্যাকাণ্ড, এটা নিঃসন্দেহে আপনার কেউই সমর্থন করবে না। হ্যাঁ, বিএনপিও এটার বিচার চেয়েছে, আমরাও বিচার চাই, সবাই বিচার চাই, বিচারটা ন্যায্য হতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করেন যে এই যে অভিযোগটা দিল এবং অভিযোগ উঠছে, যারা যেহেতু ওখানে সিসি ক্যামেরার আপনার ছিল, প্রমাণ আছে, এবং তারপরে তার মেয়ে সাক্ষী দিচ্ছে যে তারা যে অভিযোগ করলো তাদের নাম অনেকের নাই। এবং এই অভিযোগটা এসছে যারা আসলে প্রকৃতপক্ষে, ওখানে অনেকেই ছিল, প্রকৃতপক্ষে যারা পাথর মেরে ফেলেছে তারা আসামি নাই, তারা, এবং এমনকি তাদের মামলায়ও তাদের নাম নাই। সুতরাং এই বিচারটা যদি হয়ও তাহলে এই প্রশ্নটা থেকে যাবে, প্রকৃত আসামির কিছু হবে। আর একজন দেখেন রিমান্ডে নিয়ে গেছে, সেখানে স্বীকারোক্তি দিয়েছে 164, পরে কোর্টে এসে অস্বীকার করেছে, না আমাকে চাপ দিয়ে নেওয়া হয়েছে, অস্বীকার করেছে। সুতরাং এই মামলাটা তো সঠিকভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না, অথচ স্মরণকালের সবচাইতে বিভৎস কাহিনী। তো এই জন্যে আমি বলবো যে বিচারটা কিন্তু সঠিকভাবে হওয়া উচিত। এবং কোনো পার্টি, এমনকি ধরেন এখানে বিএনপির যুবদলের সদস্যরা গ্রেপ্তার হয়েছে, সদস্য মারা গেছে। সুতরাং এরা পার্টির সদস্য হিসেবে দেখলে হবে না, দে আর ক্রিমিনাল, তাদের খুব দ্রুত বিচার হওয়া উচিত। এবং বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি আইন উপদেষ্টা বলেছে ট্রাইব্যুনালে এদেরকে বিচার হবে, হ্যাঁ, ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। এবং এই ঘটনার পরে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলল চিরুনি অভিযান হবে। তো আগে তো ডেভিড হান্ট ছিল, ডেভিড শয়তান হান্ট ছিল, তারপর বাছাই করে করে ধরতে পারতো। এখন তো চিরুনি, এখন এই চিরুনিটার যেন সবার মাথায় ঢোকে, মানে চিরুনি উকুন বাঁচতে যেন সবার, একদম সব দলের ভিতরে, অর্থাৎ সমাজের ছোট ছোট গুড়াগাড়ি যত আছে সব যেন ধরা পড়ে। ডেভিল হান্টের সময় তো আমরা দেখতে পাচ্ছি না। ধরেন 5ই আগস্টের পরে প্রায় 50% থানা লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে, এবং আপনার অনেক পুলিশও হত্যা হয়েছে। তো এটার তো বিচার হয় নাই, এই অস্ত্রগুলি কোথায় গেল? এবং ওই সময় তো ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, তার বিচার হবে না, মানলাম, অস্ত্রগুলি গেল কোথায়? তো ডেভিল হান্ট কি করছে? চাকু ধরছে, প্রথমে এই ধরছে, ছুরি ধরছে, কাজ তো হয় নাই। এখন চিরুনি অভিযানের জন্য অপেক্ষায় থাকি, দেখি চিরুনিটা আবার কোন জায়গায় চলে, কোনো মাথায় এখানে চলবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য অপপ্রচার, এর মধ্যে বিএনপি নেতারা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলছেন, তার ভিত্তিটা কি? না, এটার একটা ইয়েটা হচ্ছে কি, ধরেন খুলনায়
একটা যুব দলের ছেলেকে আপনার রকেটে মৃত্যু নিশ্চিত করা হলো, তার ব্যাপারে তো কোনো প্রশ্ন উঠল না। ইমাম সাহেবকে মেরে ফেলা হলো, তার ব্যাপারে তো প্রশ্ন উঠল না। অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে, অনেক কিছু প্রশ্ন, কিন্তু এইটা ভাইরাল হয়েছে। যখন ভাইরাল হয়েছে তখন বিচার, 2 দিন পরে কিন্তু যখন এই মৃত্যুর দৃশ্য ভাইরাল হয়েছে তখন কিন্তু মামলা টামলা সবগুলো হয়েছে। এবং তার ওই তো ওয়াইফ মামলা করতে গিয়েছে, সেও আমার কাছে ভিডিওই আছে, তার মেয়ের বক্তব্য আছে যে তার মা যে অভিযোগ দিয়েছে আসামি করেছে, সেই আসামি সবগুলো আসামি নাই। হ্যাঁ, তো সুতরাং আমি এইটাই বলবো যে ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে, ধরেন আমি যদি তার পক্ষে বা বিপক্ষে বলি, ধরেন পক্ষে বললাম 17 বছর 111 সহ, হ্যাঁ, আপনি বিএনপির আপনি বলেন যে পরিমাণ নির্দয় আচরণ তাদের সাথে করা হয়েছে, একটা গণতান্ত্রিক দেশ হিসাবে বলেও সেখানে আয়নাগর পৃথিবীতে কোথায় আছে? লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ কেস, একটা সদস্য কিন্তু 2-1 সদস্য নিষ্ক্রিয় হয়েছে, কেউ কিন্তু দল ত্যাগ করে নাই। সেই হিসাবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে যেটা বলা হয়েছে যে তারেক রহমানের ফাঁসি চাই, জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হয়েছে, এগুলো কি? আর স্পন্টেনিয়াসলি মিছিল বার করতেছে, অন্যগুলো হত্যা হয় নাই, তো স্বাভাবিক বলতেই পারে। আমি বলবো এখনো ধরেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা পালিয়ে গেছে গেছে, আমি তো এলাকার সম্পর্ক আছে, আমি তো দেখি যে আওয়ামী লীগের সমর্থক একটাও তো বেরোয় না, কিছু সদস্য এদিক সেদিক যাচ্ছে, সাধারণ অত্যন্ত সাধারণ সদস্য। আমাদের দেশে মাটিটা এমন যে যে দল করে সেই দল ছাড়তে চায় না সহজে। সুতরাং এই 2-1টা এরকম ঘটনায় কিন্তু দলের কোনো বিপদ, যেটা বলা হচ্ছে যে দলের সমর্থক কমে যাবে, আমরা শুরুর থেকেই দেখছি সংস্কার কমিশন থেকেই সবাই যেন মানে বিএনপি একটা জনশ্রুতি আছে যে বিএনপি হয়তো যেহেতু বড় দল তারা হয়তো সরকার গঠন করবে, সুতরাং এটাকে সব কিছুতে সংস্কারের ভিতরেও তাকে রশি দিয়ে বেঁধে, হাত পা বেঁধে সরকারে পাঠায় দাও, অথবা সব মিলে তার বিরুদ্ধে নামো। ঐক্যমত কমিশনে যেখানে আঘাত ছিল, ধরেন 164টা প্রস্তাব ঐক্য কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেখান থেকে 90টা আপনার একমত হয়েছে, তো সেখানে তো ঐক্যমত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে ডিসেম্বর, আর অল্প সংস্কার হলে এপ্রিল। তো এখন তো ডিসেম্বরে তো 90টা সংস্কার হয়েছে, এখন তো সব কিছুতে একমত করতে চান, হ্যাঁ, তাহলে তো দল একটা হবে বাংলাদেশে। দল তো সব দলেরই নীতি আদর্শ ধরেন আলাদা, সুতরাং সব কিছুতে একমত হবে না। তো আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যতটুকু সম্ভব নির্বাচনকে কেন্দ্র করে, একটা নির্বাচন নিরপেক্ষ করতে যত আইন কঠিন করা হোক দেশবাসী মানবে, এবং 5 বছর পরে একদম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। এই জায়গায় যত সংস্কার করা দরকার করুক, এটাই হওয়া উচিত। তাছাড়া এখন দুনিয়ার সংস্কার কমিশন করছেন, হ্যাঁ, তো এগুলো কি নারী সংস্কার কমিশন করে একটা তালবেতাল বাধায় দিচ্ছেন সমাজে। তো সুতরাং এখন বলা হলে বলে যে না, গণ অভ্যুত্থানের সরকার সব ম্যান্ডেট তাদের আছে, এখন সব ম্যান্ডেট আছে, তো কতদিন ভরে বলা হয়েছে সবকিছুতে। তবে যদি ফিরবো আপনার কাছে, জনাব রাজাকি আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে একটা ঘটনাকে তার সাথে যারা জড়িত সেটা একটা দিক, এর সাথে সরকারের যে অবস্থান, একটা ঘটনা ঘটছে তারপর ভিডিও ভাইরাল হওয়ার পরে পদক্ষেপ নেওয়ার যে কথা এতক্ষণ জনাব আজিজও বলছিলেন, এর বাইরে অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে সেভাবে ভাইরাল হয় না, হয়তো পত্রিকার পাতায় কোনো এক জায়গায় স্থান পায়। এই যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার ব্যাপারে সরকারের উদ্যোগকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ আলোচক এবং চ্যানেল 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আমি কিভাবে নিব সেটা তো পরে, তার আগে একটা কথা বলি আপনাকে। হত্যা বাংলাদেশে না, পৃথিবীতেই হত্যা হয়, নানান জায়গায় হত্যা হয়, নানান ঘটনায়, কিন্তু কোনটা আপনাকে টাচ করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাইতুল ওই যে বললো যে মসজিদের ইমাম সাহেবরে ইয়ে করছে, খুলনায় মারা গেছে, যে এগুলো টাচ করে নাই। কেন করে নাই? পৈশাচিক যে বিষয়টা, বিভৎসতা যেটা এই হত্যাটায় দেখানো হয়েছে, এটা আপনাকে টাচ করছে। 10টা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চায়, সবাই কিন্তু আপনি দেন না। যার আবেদনটা, যার চাওয়াটা আপনাকে টাচ করে তাকে আপনি ভিক্ষা দেন। তো এখানে টাচ করছে। এখন এই টাচের বিষয়টায় দেখেন, আপনি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই ধরেন আপনি বড় স্টেক হোল্ডারের যে দলটা, সেটার থেকে আপনি কাউকে বহিষ্কার করছেন। বহিষ্কার করা কিন্তু টু সাম এক্সটেন্ট এডমিশন, অর্থাৎ একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমি বহিষ্কার করে দিচ্ছি, তার মানে এটা এক ধরনের
এডমিশন। এ পর্যন্ত 4-5 হাজার লোককে বোধহয় এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে। এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই অপরাধগুলো তারা করছে। কারণ আমি মনে করি এই অপরাধের সাথে ওনাদের পক্ষেই বলছি বহিষ্কারের সম্পর্ক থাকা উচিত না। কেননা তাহলে কি আপনি সব বহিষ্কার করে দিবেন? অপরাধের বিচার হতে হবে। দল কি বিচার করতে পারে? ওই যে দল বহিষ্কার করে দিল, এখন বহিষ্কারটা যদি বহিষ্কারটা কি ধরনের বিচার? আপনি যখন আমরা নুরুল হুদা ওই যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে কিন্তু আপনার জুতা দিয়া পিটাইছে কিংবা জুতার মালা পরে, তারপর কিন্তু পুলিশে সোপর্দ করছে। এবং এটা আমি টকশোতে বলছি যে তাকে তো এমনি গ্রেফতার করা উচিত ছিল, কেন বিএনপির মামলা করতে হইল? এটা কেন কথাটা বললাম, আপনি যখন এই লোকটাকে হত্যা করা হয় এবং তার উপরে যখন পাথর ছোড়া হয়, এই বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা কেউ কেউ বলছেন ওনাদের কি যে যাকে হত্যা করা হয়েছে সে আমাদের দলের হতে পারে, আমাদের দলের, কিন্তু যে হত্যা করে পাথর ছুঁড়ে তাকে নাকি অন্য জায়গা থেকে আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম স্বর্ণ কেউ, কিন্তু যাকে হত্যা করে সে বিএনপির, যে কথাটা বলা হচ্ছে। এরা এইরকম ঘটনায় আশেপাশে বিএনপির লোক বহু ছিল, প্রতিরোধ কেন করা হইল না? এটা তো একটা সিঙ্গেল ঘটনা না, এটা টিম ওয়ার্ক, বিরাট মব বলা চলে। এটা কিরকম মব? প্রথমে আপনি চাঁদা চাইলেন, এটা কিন্তু মব। আবার চাঁদা না দেওয়ার কারণে আপনি মারলেন, সেটা আরো মব। মানে একটা মবের সে বাস্তবায়ন করার জন্য আর একটা মব। তো সেক্ষেত্রে এটা কি বার্তা দেয়? বার্তা দেয়, খুব হালকা যদি দেখেন, ব্যক্তির জন্য বা সমাজের জন্য সিরিয়াস, যে চাঁদা না দিলে পরিণতি কি হয়, এই বার্তা যেতে পারে। 2 নম্বর, বহিষ্কার করা দিয়ে কনফার্ম করলেন যে ইট ইজ ডান বাই দেম। 3 নম্বর হলো পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেফতার হয় নাই। পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেফতার হয় নাই। ওই রকম ভিডিও ফুটেজে এইরকম টাচি ইস্যুতে গ্রেফতার না হওয়ার কোনো কারণ নাই। কারণ ওটা যেই করুক না কেন, আমি বলছি না উনি বলছেন যে গ্রেফতার হয়নি, কে করছে আমি বলছি না, বাট আমি নিশ্চিত করে বলতে পারি কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাকে থাকতে হবে। কারণ বাংলাদেশে আমরা 53 বছর ধরে যে আবহাওয়াটা দেখতেছি, অপকর্ম যারা করে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে। একদম কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ধরনের কাজ করতে যায় না। এখন আসেন এটার পরে কি বলছে। এটার পরে 2টা স্টেটমেন্ট। একটা আপনি বলছেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন কি, এইরকম মানে নির্বাচন যত দেরি হবে এরকম অস্থিরতা বাড়বে। পাশাপাশি আপনি বললেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করার একটা পায় তারা। আচ্ছা আপনি বলেন, যেখানে একটা নির্বাচনী সম্ভাবনা মাস চলে আসছে, কিন্তু অফিসিয়ালি সেই লন্ডন বৈঠক থেকে চলে আসছে, বিভিন্ন জায়গায় বলছে, এবং ফাইনালি নির্দেশ দিছে ডিসেম্বরের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে, মানে নিরাপত্তার ব্যাপার বা যারা প্রশাসনিক কাজগুলো করবে। তারপরে আপনি এখনো যদি বলেন যে নির্বাচন যত দেরি হবে, তারই তো ফিক্সড হয়ে গেল টু সাম এক্সটেন্ট, তারপরে দেরি হইলে তাহলে কি এই যে ঘটনাটা, এটা কি নির্বাচনটাকে আরো আগায় আনার জন্য বার্তা? তা না হলে আরো ঘটতে থাকবে। নাম্বার 1। নাম্বার 2, এটা যদি আপনি দেখেন যে এটার ভিতরে যদি আপনি কোনো রাজনীতি দেখেন, আমি ষড়যন্ত্র বলবো না, সবই রাজনৈতিক পার্ট, সবাই কিন্তু রাজনীতি করে, ষড়যন্ত্র বলি আমরা, কিন্তু যে যার রাজনীতি করে। তো এটার ভিতরে আপনি যদি রাজনীতি দেখেন, তাহলে কি আছে এখানে? রাজনীতি দেখলে আপনি পাবেন কোনটা, যে সেটা হইল এই যে নির্বাচন হইলেই যে দলটা ক্ষমতায় যাবে বলে আমরা সম্ভাবনা মনে করি, সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী শক্তির ধ্বংস করার পায়তারা বলছেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি যাই এটা ষড়যন্ত্রের দিকে বা রাজনীতির দিকে যাই, যে বাংলাদেশে এখন যে জিনিসটা চলতেছে, আমার ধারণা যে ইলেকশনের চেয়েও বড় হইল ইউনূস অপসারণ। কেন বলছি আমি? কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নো ডাউট অ্যাবাউট ইট, আজকে ইলেকশন হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আজকে সবচেয়ে বড় দলটাই বিজয় লাভ করবে। সেক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য এখনো কিন্তু এই যে ঘটনাটার পর আমরা যে সিম্পেথি পাওয়ার কথা, রাষ্ট্রীয়ভাবে নানান যে ওপিনিয়ন পাওয়ার কথা, তার চেয়ে বেশি পাচ্ছি যে নির্বাচন হইলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না। তাহলে এটা যদি রাজনীতির পার্ট হয় বা ষড়যন্ত্রের পার্ট হয়, তাহলে নির্বাচন পর্যন্ত কি এটা চলতে থাকবে? নাম্বার 1। নাম্বার 2, যদি এইটা ষড়যন্ত্র না হয় বা রাজনীতির পার্ট না হয়, তাহলে এই ধরনের ঘটনা এখানেই শেষ হতে হবে। কিন্তু এই ধরনের ঘটনা যদি চলমান থাকে, তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রটায় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অস্থির করে
ইউনূস সাহেব অপসারণ, এবং আমি বলছি, আমি নিশ্চিত করে বলছি, ইউনূস সাহেব চলে যাবেন, সে নির্বাচন দিতে পারুক কি না পারুক, উনি চলে যাবেন। সুতরাং যে শক্তিটা পতিত হইছে, সেই শক্তিটা যদি ভাবে যে অন্য কোনো দল নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসে, তাহলে পরে তাদের জন্য, এবং সেই শক্তি, যেই শক্তিটা পতিত শক্তির ছিল গার্জিয়ান, সেইটা যদি এরা কবজা করে ফেলে, তাইলে ওই পতিত শক্তির জন্য সামনে রাজনীতি কঠিন হতে পারে। সুতরাং এখানে রাজনীতি নির্বাচন করে ক্ষমতার চেয়েও ইউনূস অপসারণটা বেশি, সেজন্য এই অস্থিরতা চলমান থাকলে থাকতেও পারে। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে মবের কথা ঘুরে ফিরে আসছে, সেখানে ক্ষেত্র বিশেষে এনসিপির দু একজন নেতার বিরুদ্ধে আন্দোলন তোলা হয়, বিশেষ করে ৩২-এর ঘটনা, সেখানে বাড়ি ভাঙার সময় মব তৈরি করা, এবং এরপরে আরও কয়েকটি ঘটনা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন বাড়িতেও যখন মব তৈরি করা হয়েছে, এটা দল হিসেবে আপনারা সমর্থন করেছেন বলে একটা অভিযোগ রয়েছে। সেটার ব্যাপারে আপনাদের কি অবস্থান, এবং একটা রাজনৈতিক দল হিসেবে যে রাজনৈতিক সংস্কৃতি যেখানে কোনো না কোনো পর্যায়ে চাঁদাবাজি, পেশি শক্তি রাজনীতির সাথে জড়িয়ে পড়ে, সেটার বাইরে বেরিয়ে আসার জন্য আসলে আপনারা দল হিসেবে কি চিন্তা করছেন? ধন্যবাদ। আমার দুই সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যেই অবস্থায় এখানে বসে কথা বলছি, আমরা যদি গত 15 থেকে 20 দিনের পরিসংখ্যান দেখেন, বাংলাদেশে আপনার নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা মারাত্মক অবনতি ঘটেছে, যার প্রেক্ষিতে আমরা দেখি যে এখানে আপনার বরিশালে, ভোলায় এবং মুরাদনগরে, আপনার দেবিদ্বারে এবং সর্বশেষ দেখলাম মিটফোর্ডে, মানে অপরাধ তো সংগঠিত হয়েই থাকে, কিন্তু এখন অপরাধের একটা আপনার প্রাতিষ্ঠানিকরণ ঘটছে, এবং অপরাধকে আপনার একটা পেশি শক্তি এবং একটি কিছু গ্রুপের চাপ প্রয়োগের কৌশল হিসেবে অপরাধ ব্যবহৃত হচ্ছে। আমি গ্রুপ বলতে রাজনৈতিক দল নির্দেশ করছি না, এগুলো বিভিন্ন মহল্লায়, এলাকায় বিভিন্ন গ্রুপের যে আধিপত্য বিস্তারের মাধ্যমে যে একটা ভয়ের সংস্কৃতি চালু করা, যে একটা ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে সেটার মাধ্যমে সবারকে থামিয়ে দেওয়া, সেটাই আমরা লক্ষ্য করছি। আজকে আপনি যে অবস্থা আমরা কথা বলছি, ঢাকা পোস্টের একটা প্রতিবেদন আমরা দেখলাম দিনের বেলা, যে এই সাংবাদিক গিয়ে পুরান ঢাকায় জিজ্ঞেস করছে যে আপনি কি এই ঘটনার সময় ছিলেন কিনা, তাকে চিনেন কিনা, আপনি পাশাপাশি দোকানে ব্যবসা করেছেন, এই ঘটনার সময় কি জানেন। আপনি অবাক হবেন যে সেখানে প্রায় 20 থেকে 25 জনের কাছে আপনার মাইক্রোফোন নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে একজন ব্যক্তিও পাওয়া যায়নি যারা স্বীকার করছেন তারা এই ঘটনা সম্পর্কে অবহিত, ঘটনার সময় ছিলেন, কিংবা এই মানুষগুলোকে চিনেন যারা এখানে কার্যকলাপ অংশগ্রহণ করেছেন, তাদের সাথে তাদের সম্পর্ক আছে। তার মানে আমরা যেই বাস্তবতাটা আগে দেখেছি যে ভয়ের সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিজম এবং আপনার রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠিত হয়, একই কালচার, একই ধরনের পন্থা আবার আমরা এই ধরনের ঘটনায় দেখতে পাচ্ছি। যে ইভেন কুমিল্লায় আপনি খেয়াল করেছেন কিনা, গত সপ্তাহে মুরাদনগরে আপনার মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে এক মেম্বারকে চর মারার অপরাধে আপনার মা, তার ছেলে এবং মেয়েকে খুন করা হয়েছে, এবং খুন করার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে যে মাদক সেবীর অথবা আপনার মাদক রানীর আপনার গণপিটুনিতে নিহত হয়েছে। তো এগুলোর মাধ্যমে কি হয়, ওই এলাকায় আসলে তাদের একচ্ছত্র একটা আধিপত্য তৈরি হয়, যে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কথা বলা কেউ থাকে না, এবং তারা এখানে আপনার যেমন সালিশ বলেন, বিচার বলেন, ইভেন আইন আদালত, সব জায়গায় তারা একটা নীরব গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। এই গ্রহণযোগ্যতার মাধ্যমে পরবর্তীতে সেখানে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। আপনি যেই প্রসঙ্গ উত্থাপন করলেন 32 নম্বর ভাঙ্গা, কিংবা আপনার আওয়ামী লীগ নেতার বিভিন্ন বাড়িতে ভাঙচুর এবং আদার্স যেটা হয়েছে, এনসিপির এখানে প্রত্যক্ষ সমর্থন কতটুকু ছিল সেটা বিবেচনা করা যায়, যে হয়তো এনসিপির কিছু কিছু আপনার অ্যালাইজ যারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাই শক্তির বিভিন্ন যে ফ্রন্টগুলো ছিল, তাদের সাথে আমাদের অনেকের সম্পর্ক থাকার প্রেক্ষিতে মনে করা হয় যে এনসিপি এটার সাথে যুক্ত থাকতে পারে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি 32 নম্বর ভাঙার ঘটনাটা দেখেন, এটা কিন্তু একটা রেসপন্স ছিল। এটা এখন যেভাবে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় অর্গানিক্যালি একটা ঘটনা সংঘটিত হয়, 32 নম্বর ঘটনা কিন্তু অর্গানিক্যালি কোনো ঘটনা সংঘটিত হয় নাই, হলে এটা আপনার প্রায় 6 মাস পরে এসে ঘটতো না, এটা 5 আগস্টের পরে যে কোনো একদিন হয়ে যেতে পারতো। আমরা দেখেছি তখন আপনার পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণকে আবার যখন হুমকি দিয়েছে সে দেখে নেবে, জনগণকে অ্যাড্রেস করছে, তখন কিন্তু এখানে একটা রেসপন্স তখন গিয়েছে। স্বাভাবিকভাবেই যদি এর আগেই আপনার সুবিচার এবং সরকার তার শক্তিশালী অবস্থান তৈরি করতে পারতো, হয়তো বা সেটা এই জনগণকে কিংবা আপনার অভ্যুত্থানের শক্তিকে সেখানে যেতে হতো না, সেটা একটা বিষয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি যেহেতু রাজনীতিতে নেমেছে, আপনি দেখবেন যে বিভিন্নভাবে তাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং তৃণমূলে তাদের যারা সমর্থক আছেন তাদেরকেও বিতর্কিত করা হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের মাধ্যমে বিতর্কের জন্ম হচ্ছে, এটাও সত্য। তবে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা সাংগঠনিকভাবে
এটা এমন না যে আমরা 4000 মানুষকে বহিষ্কার করার ব্যাপার, তা না। বরং আমরা মানে প্রাতিষ্ঠানিকভাবে নিজেদেরকে এমনভাবে তৈরি করছি, গঠনতন্ত্র থেকে শুরু করে আপনি আর্থিক পলিসি থেকে শুরু করে আমাদের একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের প্রতি আমরা কমিটেড, এবং আমরা সেই সিস্টেমের জন্য যে ভিত্তিগুলো ইতিমধ্যেই মানে এমনভাবে প্রতিষ্ঠিত করছি যেটা বাংলাদেশে কোনো প্রথাগত যে রাজনৈতিক দল সেগুলোর মধ্যে পূর্বে দেখা যায়নি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনার অভিনবত্ব নিয়ে এসেছি। যেমন আমাদের যে গঠনতন্ত্র, আপনি দেখেন গঠনতন্ত্রে একই ব্যক্তি আপনার সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে 2বারে বেশি সে থাকতে পারবেন না, এবং প্রতিবার তাদের মেয়াদ হবে 3 বছর করে। তো এটার মাধ্যমে যেটা হবে যে এই আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে কিংবা দলের মধ্যে যে মোবিলাইজেশনের ব্যাপারটা নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ব্যক্তি কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর কাছে সংগঠন কক্ষিগত হবে না। দ্বিতীয়ত যদি আমাদের ফাইন্যান্স পলিসিটা বলি, স্বাভাবিকভাবে রাজনীতি না, আপনার যে কোনো আপনার মুভমেন্ট, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আপনার অর্থ যুক্ত আছে। এখন যেহেতু রাজনৈতিক দলগুলো অনেক বেশি মানুষের কাছে যেতে হয়, অনেক বেশি আপনার মুভ করতে হয়, সেখানে আপনার অর্থের সঞ্চালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অর্থের সঞ্চালনটা আপনার এটা অনিবার্য, বাট আপনি কিভাবে অর্থটা আপনি কালেক্ট করবেন, কিভাবে এটাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু এখানে আপনার এই অর্থের জন্য ক্রাউড ফান্ডিং পলিসি নিয়েছি এবং খুব সচলভাবে ক্রাউড ফান্ডিং পলিসি কাজ করছে। আমরা দেখছি প্রায় প্রতিদিন 1 লক্ষ টাকার বেশি, প্রায় মানে আপনি যদি আমাদের গ্রাফ দেখেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, প্রতিদিনে আপনার টাকা জমা হচ্ছে। আপনার ন্যূনতম 60-70 হাজার টাকা থেকে শুরু করে আমি লাস্ট যেটা দেখুন 1,60,000 টাকা একদিনে জমা হয়েছে। এবং যারা আমাদের কাছে ফান্ডিং করতে চায় তারা কিন্তু আমরা বলে দিই যে আমাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, আমাদের যেই আপনার চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা অ্যানোনিমাসলি দান করতে পারেন। তো এখন এই জায়গায় এটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা এখনই দেখতে পাবো না। এটার ইম্প্যাক্টটা কখন দেখতে পাবো? যখন আপনি একটা বছর শেষে অডিট রিপোর্ট প্রকাশ করবেন যে এখানে এই দলে এই পরিমাণ অর্থ এসেছে এবং এই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এবং অডিট রিপোর্ট যখন আপনার দলের বাইরের ব্যক্তিবর্গ, এবং সেক্ষেত্রে আমরা বিচার বিভাগীয় আপনার কাউকে ইনভলভ করার যে বিধান রেখেছি, আমার মনে হয় এটা গুণগত পরিবর্তন নিয়ে আসবে। তৃতীয়ত হলো যে আমরা এখন পর্যন্ত যে পলিসি নিচ্ছি, আমরা কিন্তু কোনো আরোপিত পলিসির মধ্যে এখনো যাই নাই। আপনি জানেন যে পুরো জুলাই জুড়ে আমাদের যারা আপনার নেতাকর্মী আছেন তারা সারা দেশ আপনার মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছ থেকে শুনছেন, এবং মানুষের রাষ্ট্র সম্পর্কে কি ভাবনা এবং রাজনীতির কি ধরনের পরিবর্তন তারা চায়। আমরা কিন্তু মানুষের কাছে বলছি না যে আমরা এই পরিবর্তন চাই, আমরা বলছি যে আমরা গণ অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে মানুষের অংশগ্রহণ থাকবে, তারুণ্যের অংশগ্রহণ থাকবে। আমরা সেই বিষয়গুলো অ্যাড্রেস করতে চাচ্ছি। তো মোটা দাগে আমরা যে বিষয়টা বলতে চাই যে রাজনীতির যেই পুরাতন আপনার রুল অফ গেম, এই রুল অফ গেম আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিকে বারবার একই চ্যানেলে একই জায়গায় কক্ষিগত করছে। আমরা যারা তরুণরা নতুন রাজনীতির স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা কমিটেড যে আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। এই পরিবর্তনের পথে আমাদের যেই গঠনতন্ত্র, আমাদের ক্রাউড ফান্ডিং পলিসি, আমাদের জনমুখী রাজনীতি, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে পথ চলতে চাই। ফিরে আসবো জনাব রাজ্জাকি আপনার কাছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে অনেক দিন থেকেই কথা হচ্ছে, এবং সেখানে একটা অজুহাত শুরু থেকে দেয়া হতো যে পুলিশ বাহিনীকে আসলে সংস্কার করা যায়নি, সে কারণে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না। এই ঘটনায় সেখানে আনসারের সদস্যরা কাছেই ছিলেন, এবং সেটা নিয়ে নানান প্রশ্ন ওঠার পরে আনসারের বড় কর্তারা বলছেন যে তাদের আসলে দায়িত্বের মধ্যে এটা পড়ে না, তাদের যেখানে ডিউটি ছিল তার বাইরে সেটা করার সুযোগ ছিল না। এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে সরকারের এখন পর্যন্ত অবস্থান, বিশেষ করে মবের ব্যাপারে, সেটা কি ক্ষেত্র বিশেষে কোনো ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন, কোনো ক্ষেত্রে নিচ্ছেন না এমন? ধন্যবাদ আপনাকে এবং দিহার সহ-আলোচক। দেখেন, আমার মতামতটা আমি আপনাকে এখানে দেই। সেটা হলো, যেমন আপনি মবের ব্যাপার টানলেন, যে মবের ব্যাপারে শুধু এইটা না, এমন কথাও আসছে যে কখনো কখনো প্রশাসন কারো আন্দোলনের বেলায় গরম পানি মারে, কারো আন্দোলনের বেলায় ঠান্ডা পানি মারে, এই কথাও আসছে। এই কথা যদি ইউনূস সাহেব যে অবস্থায় বর্তমানে আছে, তাতে কিন্তু এই যে গরম পানি এবং ঠান্ডা পানি, এই প্রশাসন বলতেছে, মানে এই সরকার বলছে কি না সরকারের কেউ, আমার কাছে মনে হয় এই প্রশ্ন যদি কোনো সাংবাদিক প্রশাসনকে করে তাহলে অকপটে বলতে পারবে। কারণ ইউনূস সাহেব এমন একটা সরকার যদি বইলে থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই বলবে যে গরম পানি মারি কিংবা ঠান্ডা পানি মারি আমরা সরকারের নির্দেশে মানি। আমি আজকেও বলছি, সবাই প্রশ্নটা কইরেন সেই পুলিশদেরকে যে তোমরা যে গরম পানি মারলা আর ঠান্ডা পানি মারলা, যে কথাটা আসছে কার নির্দেশে? আমি নিশ্চিত করে বলতে পারি তারা বলতে পারবে না যে সরকার নির্দেশ দিছে, আমার ধারণা বলছি। এবার আসেন, কাছে পুলিশ তারপরেও গেল না কেন? এই ঘটনাটা আনসার কাছে গেল না কেন? পুলিশ কি করে? পুলিশ চিন্তা করছে কি? পুলিশ নিশ্চিত
যে আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে এই সরকারটা চলে যাবে। আজকে পর্যন্ত আমার যেমন ধারণা তাদেরও ধারণা, বিকজ ওনার তো বরখেলাপ করার কোনো দরকার নাই, কথার বরখেলাপ করার ওনার কোনো প্রয়োজন নাই, সেই জন্য যাবে। সুতরাং আমাকে লং টার্মে কার সাথে থাকতে হবে সেই হিসাবটা তাদের কাছে আছে। এবং বাংলাদেশে এখন পর্যন্ত পরীক্ষিত দল দুটো যারা লম্বা সময় ধরে ছিল, থাকবে, এরকম একটা অবস্থা আমরা এখনো আছি। সেটা সামনে কি হবে জানি না, আজকে পর্যন্ত পুলিশের হিসাব। সুতরাং সে ওই জিনিসটা চিন্তা করবে। দ্বিতীয় কথা আসেন, আমরা যেমন বলি মাঠে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আসে, কিন্তু আমরা তো এই দেশে সামরিক শাসন দেখছি। সামরিক শাসন যখন আসে তখন কোন পুলিশ লাগে, এক আর্মির দাপটে তো থানাও কাঁপে। তাহলে এখন তো প্রশাসন মাঠে আসে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কাঁপছে না কেন? কেন কাঁপছে না সেটা আপনাকে বলছি। আপনি কি এরকম সরকার দেখছেন আপনার বয়স যতটুকুই হোক, যে একটা রাষ্ট্রের মধ্যে সরকার দুইটা ভাগ থাকে, অর্ধেক পতিত সরকারের অংশ আর এক অর্ধেক ইউনূস সরকার? আপনি বিপ্লব বা গণঅভ্যুত্থান বা আন্দোলন, হট এভার ইট ইজ, আপনি মনে করেন সেটা কি শেষ হয়েছে? শেষ হওয়ার কথা না। কেন কথা না? আপনি এখন পর্যন্ত রাষ্ট্রপতি অপসারণ হয় নাই। আমি অপসারণের পক্ষে বিপক্ষে বলছি না, এইভাবে একটা দেশ চলতে পারে না যে পতিত সরকারের অর্ধেক রয়েছে, সেই অর্ধেকরে আবার বাংলাদেশের রাজনৈতিক দলের বড় স্টেক হোল্ডাররা সমর্থন করে রাখছে। আপনি আমাকে বলেন, যেই রাজনৈতিক দলটা 16 বছর যাবৎ নির্যাতিত, 16 বছর যাবৎ নির্যাতিত, তাদের বহু লোক গুম হইছে, তাদের লোক আয়নাঘরে ছিল, বিনা বিচারে হত্যা হইছে, গুম হইছে, তারা কিভাবে বলে যে রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে? কেন সাংবিধানিক সংকট প্রধানমন্ত্রী সরাইলে হয় নাই? সিম্পল। আপনি ওটাও তো সাংবিধানিক ছিল। তো এখন এইরকম একটা পরিস্থিতিতে আপনি কিভাবে ট্যাকেল করবেন, কিভাবে আশা করেন সবকিছু ঠান্ডা হয়ে যাবে? আর একটা কথা বলি, এই কথাটা পুরনো আমি বহু জায়গায় বলছি, যে আমরা সবাই দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলগুলো পাক্কা 12 বছর যে সরকারের বিরোধিতা করছে, তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর জুলাই অভ্যুত্থানের পর সবাই যাকে সহযোগিতা করতেছে, 11 মাসে তিনি তালমাতাল। কোন ধরনের সহযোগিতা? এইবার আসেন মবের বিষয়ে কয়েকটা কথা বলি। মব তারতম্য দেখে, মব কোনটা? মব ভায়োলেন্স একটা, মব জাস্টিস একটা। আমি জানতাম যে মবের সাথে জাস্টিস শব্দ যোগ হয় না, কিন্তু আজকে আমি বলতেছি মবের সাথে জাস্টিস শব্দ যোগ হয়। যেই মব জনগণ একসেপ্ট করে, যেই মব আসার পরে আপনার আয়নাঘরের মতো মব নষ্ট হয়, ক্রস ফায়ার নষ্ট হয়, গুম নষ্ট হয়ে যায় এবং শাপলা চত্বর হত্যা বন্ধ হয়ে যায়, সেই মব হইল জুলাইয়ের মব। এখন এই মব আসার পর সবাই শান্তির নিঃশ্বাস ফেলছে, সবাই একসেপ্ট করছে, এটা হইল মব জাস্টিস। আবার আসেন এই বাংলাদেশে আপনি খালি এই মব, খুচরা মব ধরেন, রাষ্ট্রীয়ভাবে যে মব করছেন, আপনার কি মনে আছে কানসাটে বিদ্যুতের জন্য যখন দাবি করছিল 24টা লোকেরই গুলি করে মারছিল? বিদ্যুতের দাবিতে তারা মাঠে নামছিল। এটাকে বলে রাষ্ট্রীয় মব। আমি বিদ্যুৎ পাও না, আমাকে বিদ্যুৎ দিতে হবে, নিরীহ লোক আপনি মেরেছেন, এটাকে বলে রাষ্ট্রীয় মব। আসেন সাংবিধানিক মব। মব কোনটা গ্রহণযোগ্য আর কোনটা অগ্রহণযোগ্য, এই সীমারেখা কেটে হয়েছিল। এই যে জুলাইয়ের যে মবটা, সেটা গ্রহণযোগ্য। সুতরাং এটা মব জাস্টিস। যতগুলো সামরিক শাসন আসছে দেশে, যে সরকারকে তারাই দিছে, তার কাছে মনে হয়েছে মব, কিন্তু যে সামরিক শাসন দিয়ে আসার পর জনগণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে, এটা হলো মব জাস্টিস। সুতরাং আপনি বাংলাদেশ ব্যাংকের যে টাকা লুট হয়েছে, সোনালী ব্যাংকের টাকা লুট, আবুল বারাকাত সাহেব কয়জনে গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু রাষ্ট্রের যন্ত্রের মধ্যে বৈশা অর্থনৈতিক মব করছেন। নুরুল হুদা সাহেব সন্ধ্যাবেলা ঘোষণা করছেন, আজিজ সাহেব বিজয়ী, উনি বিজয়ী, আপনি বিজয়ী, মানুষ ভোট দিতে পারে নাই, এটাকে বলে সাংবিধানিক মব। আপনি কিভাবে কল্পনা করেন একটা রাষ্ট্র যখন রাষ্ট্রীয়ভাবে বছরের পর বছর মব করেছে? সুতরাং আপনি ওইগুলোকে বিবেচনায় নেন না। ওই মব বন্ধ হইলে কোথাও মব করার সাহস পাইতো না। আজকে যে মব হচ্ছে, এই মবের জন্য অন্যতম কাজ হইল আপনার বিচার করা। কেন বিচারটা করা? কারণ তাইলে মানুষ চিন্তা করবে যে পরিণতি বহুত খারাপ। কিন্তু যদি আজকে এই সমস্ত সংস্কার, বিচার এগুলো না হয়, ইভেন জুলাই চার্টার সংবিধানে যদি আপনি অন্তর্ভুক্ত না করেন, তাহলে আপনার কৈফিয়তটা কি? যেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যারা, এবং তাদের দাবি যে জুলাইতেও নাকি তাদের 427 জন লোক মারা গেছে, নেতাকর্মী,
এবং তার মানে আহত হয়েছে বহু, সেই জিনিসটা আপনারা জুলাই চার্টারে মানে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না, দলিল হিসাবে রাখতে চাইতেছেন, দলিল হিসাবে থাকুক, ইতিহাস হিসাবে থাকুক, আমরা স্বীকৃতি দিলাম। কেন এটি ইনসার্ট করতে সমস্যাটা কোথায়? এটার একটাই কারণ, সেটা বলি, এটার একটা মাত্র কারণ, জুলাই আন্দোলনের নেতৃত্বটা তাদের কাছে যায়নি সামহাউ। এটা যদি নিতে পারতেন তাহলে হয়তোবা তারা রাজি হইতেন। এখন আমি যেটা মনে করি, এটা তাদের অন্যতম কারণই হইল জুলাই নেতৃত্বটা। আর আজকে যারা জুলাই ইনসার্ট করতে চান তাদের জীবনের ঝুঁকি আছে, কারণ এটা রাষ্ট্র একসেপ্ট করছে। বঙ্গভবনে বৈশা সমস্ত দেশের রাজনীতি দল মত নির্বিশেষে 3 বাহিনীর প্রধান, সমস্ত প্রশাসনের লোক সবাই মিলে ইউনূস সাহেবকে দায়িত্ব দিছে। তার মানে কি ওই মবটাকে একসেপ্ট করে ওটা সংবিধান ভায়োলেট করে করা হয়েছে। সুতরাং এটা যদি সংবিধান আপনি ইনসার্ট না করেন, যে কোনো সময় যে কোনো ধরনের রাষ্ট্রীয় মব আবারও হতে পারে ইন দ্য নেম অফ জাস্টিস, মানে বিচারের নামে। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, আপনার কাছে আসতে চাই। জুলাই ঘোষণাপত্রের আলাপ যেহেতু আসলোই, আপনারা দল হিসেবে এটা দেওয়ার কথা বলছেন, যদিও এর আগে সরকারি দায়িত্বটা নিয়েছিল। প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দল যখন এই জুলাই ঘোষণাপত্র দেয়, সেটাকে আসলে গোটা জুলাই যে গণঅভ্যুত্থান সেটাকে ধারণ করতে পারে? হ্যাঁ, মূলত জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দল হিসেবে এনসিপি দিবে এরকম আসলে কোনো কথা বলা হয়নি। যেটা হয়েছে সেটা হলো, যদি এই জুলাইয়ের মধ্যে, ইভেন আমরা 5 আগস্ট পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি সরকার ঘোষণা দিতে ব্যর্থ হয়, তখন ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে ফেসিবাদী সকল গোষ্ঠীর সাথে মিলে এনসিপির নেতৃত্বে আপনার এই ঘোষণাপত্র এনসিপি নিজেরাই দিবে। তো নেতৃত্ব গ্রহণ করবে, যেই নেতৃত্বটা আপনার গত বছরের 31 ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নেতৃত্ব দিয়েছিল, যে সবাইকে একসাথে নিয়ে এসেছে। তো এখনও যদি সরকার ঘোষণা না দেয়, তখন এনসিপি এটা ঘোষণা নেতৃত্ব দিবে। তবে এইটার যে বাস্তবতা, আমরা আশা করছি এই ধরনের কিছু আমাদের দেখতে হবে না। ইতিমধ্যেই আপনি হয়তো অবগত আছেন, আপনার বিভিন্ন দলগুলোকে আবার রিফাইন্ড ভার্সন দেওয়া হয়েছে, যে সরকার কি ঘোষণা দিতে যাচ্ছে, এবং তাদের মতামত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিএনপি মতামত দিয়েছে, আমাদের এনসিপি থেকে মতামত পেন্ডিং আছে। তো আমরা আশা করছি যে অন্তত কিছু জায়গায় গ্রহণযোগ্য হয়েছে। না, আমরা যেই দেখেন, একটা বিষয়, আমরা শুরুতেই 31 ডিসেম্বরের জন্য আমাদের একটা আপনার ড্রাফট ছিল। সেই ড্রাফটটা আমরা যখন সরকার চেয়েছেন, আমরা ড্রাফট জমা দিয়েছি, যে এবং সেই ড্রাফটের উপর ভিত্তি করে গভর্নমেন্ট রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিছু সংযোজন বিয়োজন করেছে। সেক্ষেত্রে বিএনপির কাছ থেকে একটা বড় চাওয়া ছিল, এবং সেই চাওয়াগুলো আমরা বিশ্বাস করে অ্যাড্রেস করা হয়েছে। তো এখন আমাদের যেই ড্রাফট এখন নতুন করে দেওয়া হয়েছে, এটা জবাব কি দিবে হয়তোবা সেটা তখন দেখা যাবে। বাট একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু মানে এক্সক্লুসিভলি যে কিছু করতে চাচ্ছি, ব্যাপারটা এমন না। যে বারবার যেটা বলা হচ্ছে যে 71কে রিপ্লেস করা, কিংবা আপনার 24-এর ঘোষণাপত্র হলে 71-এর অস্তিত্ব থাকবে না, 71কে ঐতিহাসিকভাবে গ্রহণ করা হবে না। আমরা কিন্তু শুরুতেই ঘোষণাপত্রে আমরা বাংলাদেশের মানুষের, এই অঞ্চলের মানুষের 47 থেকে শুরু করে তার যে রাষ্ট্রকল্প, 71-এ তার নতুন রাষ্ট্র পাওয়া, তারপরের যে আপনার ঘটনাগুলোর প্রেক্ষিতে 24-এ আসলো, সবগুলো কিন্তু আপনার উল্লেখ করা ছিল। বিএনপির পক্ষ থেকে একটা দাবি ছিল যে 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব অথবা জাতীয় বিপ্লব সংহতি দিবসের ঘটনাকে উল্লেখ করতে হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আপত্তির জায়গাটা এটা না যে কোন দল তাদের ঘটনাকে ইনক্লুড করতে পারবে কি পারবে না। আমাদের জায়গাটা হলো যে বাংলাদেশের ইতিহাসের যেই ন্যারেটিভস, যেই জায়গা, যে অপব্যবহার 24-এ উপনীত হয়েছিল, ফ্যাসিস্ট রাষ্ট্রের জন্ম দিয়েছিল, ফ্যাসিস্ট শক্তির মাধ্যমে দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করেছিল, এই ব্যাপারগুলোর যথাযথ আমরা স্বীকৃতি চাই। পাশাপাশি এই যে আপনার 36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনটা আসলে কেন অনিবার্য ছিল, এই আন্দোলনটা কিভাবে বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে নতুন বাংলাদেশের, আগামীর বাংলাদেশের ভিত রচনা করেছে, এবং এই তরুণ প্রজন্ম যারা এই শিশু থেকে শুরু করে আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার তরুণ প্রজন্ম যারা আছে, পাশাপাশি এখানে যারা আপনার প্রবীণদের অংশগ্রহণ ছিল, সবাইকে অ্যাকনোলেজ করে একটা রাষ্ট্রের ভিক্ষা আসলে আমরা এটার মাধ্যমে চেয়েছি। তো আমরা বিশ্বাস করি যে এটা এমন একটা জায়গায় আসছে ইদানিং, এটা হয়তো আমরা একমত হতে পারবো। তবে এক্ষেত্রে আমরা কিছু জায়গায় যদি আমরা বলি, যে আপনি যেটা আগে ইয়ে করেছেন, যে সংস্কারের জায়গাটা, সংস্কারের জায়গাও দলগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে ঐক্যমত্য ঘটছে দেখা যাচ্ছে। আজকে জরুরি অবস্থানে একটা ঐক্যমত্য আসছে। তো তবে একটা বিষয়, সরকারের প্রধান কে হবেন, প্রধান বিচারপতি, দুটো নিয়ে এইটা নিয়ে যদি একটু আমাকে বলার সুযোগ দেন। এখানে একটা বিষয়, বিএনপি আজকে ঐক্যমত্য কমিশনে 5টি পয়েন্ট দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার যে লাগবে এটা নিয়ে একমত, সবাই একমত, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এটা নিয়ে বিএনপি একটা রূপরেখা দিয়েছে।
সেই রূপরেখা আপনি যদি দেখে থাকেন যে আমি প্রথম 4টা পয়েন্ট আমি বাদ দিলাম, যে 4টা পয়েন্টে এখানে বলা আছে যে প্রাইম মিনিস্টার, অপোজিশনের লিডার এবং আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকার, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতি, তার রাষ্ট্রপতি ভোটিং পাওয়ার দেওয়া হবে কি হবে না, এগুলো নিয়ে পয়েন্ট আছে। তো লাস্ট যে পয়েন্টটা আছে, পঞ্চম পয়েন্ট, যদি এই প্রথম 4টা পয়েন্ট ফেল করে, তাহলে ত্রয়োদশ সংশোধনীর অধীনে আপনার সর্বশেষ পন্থা হিসেবে রাষ্ট্রপতিকে প্রধান করেও তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। তো আমরা যেই জায়গাগুলো দেখেছি, এই জায়গাগুলো কিন্তু আমরা যেই কারণে লগি বৈঠকে আসলে লগি বৈঠার আগমন ঘটেছিল, তো এই জায়গাটা কিন্তু মানে আমরা কাউকে আসলে এই যেহেতু ঘটনা ঘটেনি এখনো, আমরা বেনিফিট অফ ডাউট দিতে চাই, বাট এটা খুব দুঃখজনক যে তত্ত্বাবধায়ক সরকার রূপরেখাটা এমন যে 5টা পয়েন্ট আসছে, যে 5টা পয়েন্টেই সরকার, যারা যখনই সরকারে থাকবে, এই সবগুলো পয়েন্টই সরকারের যেতে মেজরিটি থাকে, সরকারের যাতে কোরাম মেনটেন করা থাকে, সেই ক্ষেত্রে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমরা একটা বিষয় আবারও উপনীত হচ্ছে যে বাংলাদেশে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আমরা অনুভব করছি, যে আসলে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলো এমনভাবে কাজ করবে যে এটা কোনো সরকার দলকে অথবা যারা সরকার থাকে তাদেরকে ফেভার করবে না, বরং যে ব্যবস্থা আছে এবং যে স্বচ্ছতা আছে সেটাকে ফেভার করবে। তো এই প্রস্তাবটা আসলে আমার মনে হয় যে এই প্রত্যাশার মূলে একটা কোঠারাঘাত, এবং আমরা মনে করি যে বিএনপির যে এই প্রস্তাব আবারও জাতির মনে সংশয় দেখা দিয়েছে। তারা পরবর্তীতে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবারও যে ইঞ্জিনিয়ারিং করবে না, এই জায়গাটা আসলে এখন অনেক বেশি আপনার একটা সংশয় দেখা দিয়েছে। আমরা মনে করি যে ঐক্যমত্য কমিশন, সেটার বিকল্প কি হবে, আপনারা কি ভাবছেন? না, এখানে একটা বিষয় ঐক্যমত হয়েছে যে আমরা আগে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচার বিভাগ থেকে আসতে হবে, এই যে আপনার অনুষ্ঠিত পন্থা ছিল, এই পন্থার মাধ্যমে বিচার বিভাগের উপরে নিয়ন্ত্রণ অথবা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। তো এই জায়গায় কিন্তু সবাই একমত। তবে একটা জায়গায় এখানে দেখেন আমাদের একটা নতুন যে কনসেপ্ট নিয়ে আসছে, যে এপিপিসি, আপনার অল পার্টি পার্লামেন্টারি কমিটি। তো এই যে আপনার এপিসিসির মাধ্যমে যদি আপনার নিয়োগ দেওয়া যায়, মানে আপনার সবগুলো পার্টি যদি আপনি প্রধান চিন্তা করেন, আর যদি আপনি আবারও অন্তত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যদি আপনি যে এনসিসির ধারণা, যেটাকে অলরেডি টেবিল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা যদি আবার অন্তত কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে আনয়ন করা যায়, আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট সলিউশন হবে। আর যেভাবে আপনার প্রস্তাব দেওয়া হচ্ছে, যদি এই প্রস্তাবের মাধ্যমে যায়, তো আমরা আশঙ্কা করছি আসলে এটা সাস্টেনেবল হবে না এবং ভবিষ্যতে এটা নিয়ে আরো বেশি আপনার সংকট দেখা দিতে পারে। জি, জনাব আজিজ, আপনার কাছে ফিরে আসতে চাই। তত্ত্বাবধায়ক সরকার স্বাভাবিকভাবেই একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, এবং এই ক্ষেত্রে একটা সুষ্ঠু সমাধানে না আসা গেলে আসলে গত 15 বছর বা তার আগেও যে সমস্যাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, সেটা পুনরাবৃত্তির একটা শঙ্কা থেকেই যায়। এই ক্ষেত্রে বিএনপির যে প্রস্তাব, সেগুলোকে আপনি কিভাবে দেখেন, এবং এর বাইরে অন্যান্য যে আলোচনা আছে, এনসিসির যে আলোচনা রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি কি মনে করেন? দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যে তখনকার চিফ জাস্টিস যে রায়টা দিল পরে, বহুদিন পরে, প্রায় 16 মাস পরে, এই দুটো মিলে কিন্তু আমি লিখেছি, আপনাদের পত্রিকার সমকালেই লিখেছি। সেখানে কিন্তু আপনার যে শর্ট জাজমেন্ট বোধহয় বলে, সেটার সাথে তার যে 16 মাস পরে যে রায় দেয়, এটার সাথে মিল ছিল না। সমস্যা এইটা। আর তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আপত্তি বিএনপি সরকারে থাকার সময় যে ইয়াজউদ্দিন সাহেব দায়িত্ব নিলেন, প্রফেসর ইয়াজউদ্দিন, এটা নিয়ে বিতর্ক ছিল। তো এখন এই চিফ জাস্টিস তো যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে আপনার জাজমেন্টটা দিল, এটা কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করেছে, এবং দেশের এই ধরনের অরাজকতা তৈরি করার ক্ষেত্রে তার অবদানটা অনেক বেশি। তো আমার বক্তব্য হচ্ছে যে ওখানে কিন্তু রায় শর্ট জাজমেন্টে ছিল যে বিচার বিভাগকে অ্যাভয়েড করা, এই অর্থে বলছে, মানে বলে নাই যে বাদ দিতেই হবে। যে আমরা আগে ছিল যে ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, প্রধান উপদেষ্টা হবে। সেখানে বলা হয়েছিল যে আপনার বিচারকে অ্যাভয়েড করা। তো সেক্ষেত্রে যেমন আমাদের আলাউদ্দিন সাহেব বললেন অল পার্টি, রাজনীতিতে অল পার্টি হয় না, 100টা পার্টি আছে, 100টা পার্টি নিয়ে বসা যাবে না। যেমন পতিত সরকার শেখ হাসিনা পালায় গেছে, তাকে সরকারি পার্লামেন্টারি পার্টি বসে, অর্থাৎ সরকার এবং অপোজিশন মিলে বসে তাকে আশ্রয় দিয়েছে, এবং তারা ডিসাইডেড যে এ দেশে শেখ হাসিনাকে ফেরত দিবে না, তাদের সাথে সম্পর্ক আমাদের উন্নয়ন হবে না। কিন্তু এটাই বলল ভারতের সিদ্ধান্ত। আমি বলবো, যেহেতু সরকারি দল এবং বিরোধী দল, এখানেও যারা বিরোধী দল হবে, সরকারি দল থাকবে, তাদের ভিতরে সীমাবদ্ধ থাকাই শ্রেয় হবে। আমি ঠিক ফর্মুলা দিচ্ছি না। তা আমি আরও কিছু বলি। দেখেন, আপনার একটা হচ্ছে যে আমাদের যে এই যে এখন যে
বিচার ধরেন এই যে যেটা ঘটনা ঘটে গেল, আপনার কোনো জায়গায় আপনার এই যে পুলিশ ট্রমাটাইজ এখনো আপনার ধরেন একটা সেই ফেসিবাদীর আমলের মতো করে কেস কোর্ট চলছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন একজন মারা গেছে নিউ মার্কেটে, তার এগেস্টে সব নিয়ে খুনের মামলায় ঢুকায় দেওয়া হয়। হ্যাঁ, কারণ না দিলে উপায় নাই, পুলিশকে বলবে যে এটা ফেসিবাদের দোষর, তার অবস্থা খারাপ। হ্যাঁ, দ্বিতীয়টা ধরেন আপনি যদি বলেন এই যে ধরেন এটা আমাদের দেশের তরুণ সহ জনগণের মনস্তাত্ত্বিক মনোজগতের পরিবর্তন ঘটছে, কারণ 5ই আগস্টের পরে আপনি খেয়াল করে দেখেন আমাদের প্রেস ক্লাবে আপনার তখন বৈষম্য বিরোধী ছাত্ররা এসে লিস্ট দিয়ে গেছে এরা ফেসিবাদের দোষর, তাদের মেম্বারশিপ চলে গেছে। পৃথিবীতে নজির নাই, অ্যাক্রিডিটেশন কার্ড সব বাতিল করে দিয়েছে, সব বাতিল করে দিয়েছে। এর ভিতরে ভুয়া থাকলে বাছাই করে বাদ দেন, সমস্যা ছিল না। তারপরে আপনি দেখেন টেলিভিশন এবং পত্রিকায় সব সেট চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ করে ফেলছে। আপনার সময় টিভিতে ঢুকে পড়ছিল রীতিমতো, তসতস করে ফেলছে। আপনি দেখেন আপনার অ্যাক্রিডিটেশন কার্ড বললাম, সাংবাদিকদের খুনের মামলা, তাদের দুর্নীতি করলে তাদের বিচার করেন। সাংবাদিক কোনটা খুন করেছে বলেন? খুনের মামলা দিয়ে সবগুলোকে আটকায় রাখছে, আপনি তার বিচার করেন। এগুলো হচ্ছে এগুলো রাজ্জাকি ভাই যেগুলো উদাহরণ দিল এগুলো কিন্তু মব জাস্টিসের অংশ হিসাবে, যার ফলে সব পত্রিকা টেলিভিশনে এখন সেলফ সেন্সরশিপ চলে। এখন আপনি খেয়াল করে দেখেন এই সব কারণে ধরেন বর্ডার উইদাউট রিপোর্টার্স উইদাউট বর্ডার, তাদের কিন্তু প্রত্যেক বছর যে আপনার সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ দেয়, এই কয়েকটা কারণে কিন্তু সুযোগ নিচে নেমে যাবে। আমার ধরেন মৌখিকভাবে মনে হচ্ছে যে আমাদের সংবাদপত্র বা গণমাধ্যম স্বাধীন, আসলে বাস্তবিক বাক্যে আমার ধারণা এখন ধরেন এই যে টকশোতে আগে তো আমার প্রতিপক্ষ থাকবে, এখন প্রতিপক্ষ থাকে না, একসুরে একটা টকশো হয়। এটাও তো একটা আমি বলবো যে এটাও তো গণতন্ত্রের নজির নয়। তো অর্থাৎ আপনি কি একদম আওয়ামী লীগ সমর্থন করছে তাকেও সমাজচ্যুত করে দিবেন? এটা তো হয় না। আপনি বলেন যে প্রেস ক্লাবের আওয়ামী লীগের রাজ্জাক সাহেব কৃষিমন্ত্রী ছিল, তার তো কৃষি এর থেকে মেম্বারশিপ যায় নাই, কিন্তু আমাদের প্রেস ক্লাবে বহু লোকের মেম্বারশিপ চলে গেছে। হ্যাঁ, অ্যাডমিশন কার্ড সব বাতিল হয়ে গেছে। সুতরাং এটা মতবাদের ভিতরে। তারপরে আপনি বলেন 5ই আগস্টের পরে যেভাবে ভাঙচুর হলো, হ্যাঁ, আপনার বুলডোজার লাগাই দেওয়া হলো, এগুলোতে স্টমাটাইজ হয়ে গেছে হোল নেশন, যার ফলে মনোজগতের প্রতি সব জায়গায় মনে হয় চাপ দিলেই দাবি আদায় হয়, যার ফলে সব নামছে। পরপরে এনবিআরের যখন সরকার স্টিক করলো দেখেন সব কিন্তু ঠিক হয়ে গেছে। এখন কিন্তু এনবিআর কিন্তু চাকরি কয়েকটা দিচ্ছে, দুদক কয়েকটা লাগাই দিচ্ছে, ঠিক হয়ে গেছে। অর্থাৎ সরকার ইচ্ছে করে আমার মনে হয় বোঝে না, অথবা তার ইচ্ছে করে এখন যে পরিস্থিতি আপনি দেখেন বণিক বার্তা আজকে ছাপা হয়েছে 6 মাসে 1930 জন খুন হয়েছে। বলেন প্রতিদিন 11 জন করে খুন হচ্ছে, আইনের শাসন কোথায় আছে? বিচার কোথায় আছে? বিএনপির যাদেরকে এক্সপেল করেছে প্রায় 5,500, যখন এক্সপেল করেছে তারা অবশ্যই ক্রিমিনাল, তাদেরকে গ্রেপ্তার করলো না কেন? একটা গ্রেপ্তার করেছে বলেন? একটাকেও গ্রেপ্তার করে নাই। এখন সরকারের লোক পুলিশ বলেন যাই বলেন, জামাত আর বিএনপি দেখলেই ভয় পায়, ভাবে যে সরকারে আছে তারা। এনসিপি দেখলে, এই তিনটে দেখলে মনে করে যে এরা সরকারি অংশ ধরে নেয়। আবার আপনি যেটা প্রশ্ন আসছে যে এখন ঐক্য, রাজ্জাকি ভাই বলছে দেখেন এই সরকার ইউনূস সাহেব নিজে বিরোধী দল তৈরি করছে, ঐক্য ভেঙে দিছে তিনি। জাপানে গিয়ে বলল যে একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, তারপরেই মিটিং ডাকছে, 28টি দল হাজির হয়েছে, 25টা বলছে ডিসেম্বরের নির্বাচন চাই। নির্বাচন দিল না কেন? 1 2 হলো পরে লন্ডন বৈঠকে তো সেটা সুরাহা হলোই না, বলছি সুরাহা হলো আমি বললেন। তারপরে বলছে কি যে পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানো যদি অসম্ভব করে তোলে তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে হচ্ছে সব বিএনপিকে মেনশন করছে, অপোজিশন বিএনপি মানেই তার বাম দলগুলো তাদের সাথে জোট আছে। এই তো তারপরেও আমি বলবো এখনো ফেসিস্ট যদি আসে, একবার শেখ হাসিনা বলছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো, বলছিল তো, ওই যে সব একেবারে শিবির থেকে শুরু করে ছাত্রদল, এনসিপি, বিএনপি সব জামাত, সব জামাত হয়েছে না, এখনো ওই অবস্থা বিরাজমান। ঐক্য আছে, কিন্তু সামনে নির্বাচনের প্রত্যাশা, নির্বাচনে কে জিতবে কে লড়বে এইভাবে, আর এই সংস্কার নিয়ে যে দ্বন্দ্ব, আমার মনে হয় সংস্কার এগোচ্ছিল তো। আমি বললাম তো 164টার ভিতরে 90টা তো একমত হয়েছিল,
বাকিগুলো হবে, হবে না জি। কেন হবে, নিশ্চয়ই। কিন্তু ঐক্যমত কমিশনের বৈঠক ফেলে রাস্তায় যে আলটিমেটাম দিল, এটা হলে মানবো না, এটা হলে ইলেকশনে যাব না, এটা কেমন? তাহলে ঐক্যমত্যে বসলেন কেন? জি, হ্যাঁ, ধন্যবাদ। এই জন্য আমি বলছি যে সবাই রাজনৈতিক দল যাই বলেন, যে রাজনৈতিক দল কিন্তু দেশের মালিক নয়, মালিক হচ্ছে জনগণ। এটা যেন রাজনৈতিক দল মাথায় রাখে, হ্যাঁ, জি। এটা রেখে যেন তারা চিন্তা করে। ধন্যবাদ। জনাব রাজাকি, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে প্রস্তাবগুলো আসছে সেগুলোর ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। দেখুন, আমি সিম্পল মনে করি তত্ত্বাবধায়ক সরকার আমাদের যেটা আসছিল সেটা ছিল 3 দলীয় জোটের রূপরেখা, এবং এটা আলটিমেটলি মানে জনগণকে রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দলগুলো। এখন দলবিহীন কিছু জনগণও থাকে, তাদের সংখ্যা 25%, আমি ধরে নিলাম, সেটা আলোচ্য বিষয় না, কারণ আন্দোলনটা আলটিমেটলি রাজনৈতিক দলেরই করতে হয়। এবং তারা যে 3 দলীয় জোটের যে রূপরেখা মোতাবেক যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, যেটা সংবিধানের ভিতরে ইনসার্ট করা হয়েছিল সংশোধনীর মাধ্যমে, এটা ছিল জনদাবির পরিপ্রেক্ষিতে। সেইটা যখন জনদাবির পরিপ্রেক্ষিতে যেটা আসে, সেটা আবার জনদাবির মাধ্যমেই এটার অবসান হতে হয়, কিন্তু সেটা আদালত দ্বারা করা হয়েছে। সেখানে কিন্তু আদালতটাকে বিতর্কিত করছে একজন খায়রুল হক। উচিত ছিল তাকে কাস্টডিতে নেওয়া। আপনি জনদাবি, যেটা সমস্ত দলমত নির্বিশেষে সবাই ঐক্যমত হইল, সেটাকে আপনি ডিস্ট্রয় করতে পারেন না সো কল্ড আপনার কলমের খোঁচায়। নাম্বার 1। নাম্বার 2, যে দুর্নীতি তার, আপনি সংক্ষিপ্ত জাজমেন্ট দিলেন, সেই সংক্ষিপ্ত জাজমেন্ট ইউ নেভার নো এটা কতখানি বাস্তবায়ন হবে। সংক্ষিপ্ত জাজমেন্ট এর পরিপ্রেক্ষিতে পতিত সরকার অলরেডি সংবিধান সংশোধন করে ফেলছে। রাইট। তার 16 মাস পর সভ্য জগতের কোথাও চলে না, উনি রিটায়ারমেন্টে গিয়ে তারপরে উনি আবার একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিচ্ছেন। এই পূর্ণাঙ্গ জাজমেন্ট দেওয়ার সময় উনি ওই তত্ত্বাবধায়ক সরকারে আরো 2টা নির্বাচন হতে পারে সেটা ফেলে দিয়েছিলেন। কেন? ওই যে সংক্ষিপ্ত জাজমেন্টে রাখছিলেন, কিন্তু ওটা বাদ দিয়ে তখনকার সরকার এটা করছিল। আমি এখন বলতেছি যে আসলে কি জানেন, আপনি যত আইনি করেন, ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনি যদি নিজে ঠিক না হন, আপনি যদি ইন্টারনালি চেঞ্জ না হন, আপনি আইন দিয়ে কি করবেন? আপনি সংস্কারের কথা তারা বলে 31 দফা, 150 দফা, 200 দফা। আরে ভাই, আপনি আপনার নিজের দলের গঠনতন্ত্রে সেই ইগুলো ঢুকান না। আপনাকে রাষ্ট্রের সংবিধানে ঢুকাইতে হবে কেন? নিজের গঠনতন্ত্রে ঢুকে কনফার্ম করেন না যে হ্যাঁ আমরা উই ওয়ান্ট দিস চেঞ্জ। 2 নম্বর আসেন, যেমন ধরেন সরকারি কর্মচারীর আন্দোলন আমরা দেখছি এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছে, তাই না? মোটামুটি 200 আন্দোলন। আচ্ছা, আপনি বলেন তো এই আন্দোলনগুলা এগুলি এই সরকারের সময় তো না, পিসের সরকারের সময় পুঞ্জীভূত আন্দোলন এখন তারা করছে 200 আন্দোলন। এই রাজনৈতিক দলগুলো যখন বলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এইগুলা নয়, তাহলে এরা যখন আন্দোলনে আসছিল কোন রাজনৈতিক দল কি একবারও বলছে তোমরা সরকারি কর্মচারী যার যার বাড়িতে যাও, উনি নির্বাচন দিয়ে চলে যাবে, নির্বাচিত সরকার দেখবে? আর একটা কথা, সরকারি কর্মচারীর রিলেশনের সরকারের সাথে মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। কে সরকার তোমার দেখার দরকার নাই, কোন ফর্মের সরকার তাও তোমার দেখার রাইট নাই। যে আইন করবো সেই আইনে চলবা, ভালো না লাগলে বাসায় চলে যাবো। আমি লাস্ট কথাটা বলে দিই, এই যে জুলাই সনদের যে বিষয়টা বললাম, আমি যেমন একটা ব্যক্তি যখন সামনে ভোট দিতে যাব, আমি কিন্তু দেখব জুলাই আন্দোলনকে কে কিভাবে অ্যাকসেপ্ট করেছে, তার ভিত্তিতে ভোট হবে। যদি আর কিছু যোগ করা থাকে। আমার এখানে একটা বিষয় খুব বেশিভাবে এখন বলতে চাই, সেটা হলো যে সত্যিকার অর্থে আমরা একটা জায়গা থেকে বারবার সরে যাচ্ছি। আমরা যে জুলাইয়ের যেই স্পিরিট, যেই কারণে তরুণরা রাস্তা নেমে এসেছিল, এই জায়গাটা আমরা যত বারবার স্মরণ করতে পারবো, জুলাই মাস চলছে, আমার মনে হয় আমরা এটা বুঝতে পারবো আসলে জনগণ কি চায় না এবং কিসের বিরুদ্ধে রায় দিয়েছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে মানে যেইটার বিরুদ্ধে আসলে তরুণরা রাস্তা নেমে এসেছিল, জনতা রাস্তা নেমে এসেছিল, এমন রাজনৈতিক দল, ইভেন আমি কোনো ব্যক্তি মানে বিশেষ দলকে বলবো না, প্রায় সবাই আমরা বারবার ওই জায়গায় আবার গিয়ে গুত্তা খাচ্ছি আর কি। এটা খুব দুর্ভাগ্যজনক হবে এবং আমরা যদি সত্যিকার অর্থে পরিবর্তন না চাই, তাহলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে পরবর্তীতে আবারও এই তরুণরা রাস্তায় নেমে আসবে। কারণ একবার যখন ওরা বুঝে গিয়েছে যে না, আসলে রাষ্ট্রযন্ত্র এটা আসলে কিছু মানুষের একটা সেটেলমেন্টের বিষয়, আসলে এটাকে চাইলেই পরিবর্তন করা যায়, এটা তাদের অলরেডি একটা অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতাটাকে মাথায় রেখে আমরা যদি সত্যিকার অর্থেই তাদেরকে রাষ্ট্রের আপনার এই পরিচালনা এবং রাষ্ট্রের এক মূল্যবান সম্পদ হিসেবে অ্যাড্রেস করি, আমরা তাদেরকে আমরা বিবেচনা করি, আমার মনে হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। এখানে কোনো শুধুমাত্র একক কোনো ব্যক্তির জন্য না, একক কোনো দলের জন্য না। দেখেন, বিজ্ঞানের যুগে, অটোমেশনের যুগে
ছাত্ররা কিন্তু এখন যে অ্যাটিটিউড দেখি, পড়াশোনার চাইতে সরকার চালানোর দায়িত্বটা বেশি নিচ্ছে। মনে হচ্ছে যে তারা বিসিএস দিতে চায় না, তারা একবারে মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়। এটা দেশের জন্য ভয়ঙ্কর অবস্থা। 8 থেকে 7টা জেনারেশন, 7টা থেকে 8টা জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এবার নির্বাচনে যাবে এই ছাত্ররা, প্রত্যেকটা দৃষ্টিতে ছাত্র বসায় দেওয়া হয়েছে এবং কোনো ছাত্র কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ নেই। আপনি খেয়াল করে দেখেন, আমাদের দেশে কিন্তু কম্পিউটার রোবট ঢুকে গেছে, অর্থাৎ রোবট। এই যে আপনাদের টেলিভিশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খবর পড়ছে, এই যে মানুষকে রিপ্লেস করে ফেলতেছে। এতগুলো সংস্কার কমিশন করছে, শিক্ষা সংস্কার কমিশন করে নাই। অথচ বিজ্ঞানের যুগে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমি নিজেও লিখেছি, আপনাদের পত্রিকাও ছাপা হয়েছে, যে বিজ্ঞানের যুগে শিক্ষা ছাড়া এই দেশ দাঁড় করে রাখা সম্ভব না। সরকারি ব্যবস্থাপনা সুন্দর করলেও দাঁড়ায় থাকবে না, কেউ এই বিদেশে 1.5 কোটি লোক নেবে না। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।